একটু দূরেই তো ভাঙড়, যে জিজ্ঞাসা করে আসুন। আমি ভাঙড়ের বিধায়ক হওয়ার আগে পর্যন্ত পঞ্চায়েতের মেম্বাররা সার্টিফিকেট দিলে 1000, 1200, 2000 টাকা নিত। আর আমি বিধায়ক যেই ভাঙড়ের মানুষ করেছে, সার্টিফিকেট আমার কাছে আনতে আসতে হয় না, ওরা ফোন করে বা আমার অফিসে জমা দিয়ে গেলে আমি ভাঙড়ে না থাকলেও আমার পার্টির ছেলেরা নিজের গাঁটের টাকায় তেল খরচ করে আমি যেখানেই থাকি না কেন সই করিয়ে সেই কাগজ ভোটারদের বাড়ি পৌঁছে দিয়েছে এই বিগত 5 বছর ধরে। ওই জন্য কনফিডেন্স আমার সেই লেভেলে আছে। গত 5 বছর ধরে ভাঙড়ের মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মধ্যিখানে কোনো ব্যারিকেড না রেখে সরাসরি অ্যাক্সেস দিয়েছি, কথা বলতে পেরেছে, আলোচনা করতে পেরেছে, সুবিধা অসুবিধাতে তাদের সামনে দাঁড়িয়েছি, তাদের বিপদে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়েছি বলে আজকে আমি জোর গলায় বলতে পারেছিলাম যে এই নটোরিয়াস ক্রিমিনাল কেন মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়াক, তাহলে লড়াইটা টক করে হবে। আর আজকের দিনে ভাঙড়ের মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে এবং বিশ্বাস করে স্রোতের বিপক্ষে গিয়ে একদিকে বিজেপি তৃণমূল চলে আসবে এই গল্প শুনিয়ে মানুষের ভোট লুট হচ্ছিল, তার বাইরে গিয়ে যখন আমাকে ভোট দিয়েছে 5 বছর ধরে তাদের পাশে থেকে তাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসাকে আমি পাথেয় করে লড়াই করে গিয়েছি। আইনি লড়াই, মাঠে ময়দানে লড়াই, বিধানসভায় লড়াই করে গিয়েছি। তাই আজকের দিনে এখানে দাঁড়িয়ে মিনাখায় মালঞ্চতে দাঁড়িয়ে বলছি এইবারে লিডটা ভাঙড় থেকে 26,000-এর সীমাবদ্ধ হবে না, ওটা ডবল হবে, হাফ সেঞ্চুরি পার আমরা ভাঙড় থেকে করব। তাই আপনাদের বলবো, যদি মনে করেন ভাঙড় মডেল হবে, ভাঙড়কে ফলো করা দরকার। স্রোতের বিপক্ষে ভাঙড় একটা পাঠিয়েছিল বলে দলিতের উপরে অত্যাচার হলে নওশাদ সিদ্দিকী কথা বলছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আদিবাসীর উপরে অত্যাচার হলে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী কথা বলছে, মুসলমানের উপরে অত্যাচার হলে সেই দুর্গাপুরের গরুকাণ্ড থেকে শুরু করে রাজ্যের যে কোনো প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে, ঠিক দলিত আক্রান্ত হলে, আদিবাসী আক্রান্ত হলে যেভাবে সংযুক্ত মোর্চার বিধায়ক তথা নওশাদ সিদ্দিকী তাদের পৌঁছে যায়, তাদের হয়ে লড়াই করে। আপনাদের বলবো, যদি এই লড়াইটা কন্টিনিউ রাখতে চান এবং এই অন্যায়গুলোকে বন্ধ করতে চান তাহলে এগিয়ে আসুন। এইদিকে মিনাখাতে, ওইদিকে সন্দেশখালীতে, এইদিকে বাসন্তীতে, জয়নগরে, কুলতুলিতে, যেখানে যেখানে বামেদের অর্থাৎ আইএসএফের সমর্থনে বামেরা দাঁড়িয়েছে এবং এখানে খামচিহ্ন বাসন্তী, মিনাখা, ওইদিকে আপনার মুসলিমের উত্তর, দক্ষিণে তো কাস্তাতুরি তারা চিহ্ন, এক কথায় 30টা সিটে যেখানে খাম চিহ্ন দিয়েছে তাদেরকে বিপুল ভোটে যোগযুক্ত করুন। এবং তার বাইরে যে সমস্ত সিটগুলোতে কোনো জায়গায় কোদাল বেলছে, কোনো জায়গায় ধানের কাস্তের ওপরে ধানের শীষ, কোনো জায়গায় সিংহ চিহ্ন, তো কোনো জায়গায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, তাদেরকে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলুন আর নয়, অনেক হয়েছে। বিজেপি তৃণমূলকে ভরসা করা কোনো মতেই যায় না। বয়স হয়েছে, একজন প্রায় 13 বছর দেশ চালাচ্ছে আর একটা সরকার 15 বছর দেশ চালাচ্ছে, দুটো ফুলের বয়স হয়ে গিয়েছে। অর্থাৎ ফুল যখন মালা করে রাখে দেখতে ভালো লাগে, কিন্তু একটা সময় পরে এই মালা শুকিয়ে যাওয়ার পরে যদি একে সারগাতাতে না ফেলে দেন এই মালা পচবে, পচার পরে দেখবেন দুর্গন্ধ বার হবে। শুধু দুর্গন্ধ নয়, পোকা জন্মাবে, এই পোকা শরীরে ঢুকলে স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই দেশ যারা চালাচ্ছে তারা পচে গিয়েছে, রাজ্য যারা চালাচ্ছিল তারা পচে গিয়েছে। সময় এসেছে এদেরকে আর যত্ন করার জায়গা নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারগাদায় ফেলতে হবে, নাহলে এরকে পোকা জন্মে সমাজকে ক্ষতিগ্রস্ত করে দেবে। কেউ হিন্দুকে বাঁচানোর কথা বলছে, কেউ মুসলমানকে বাঁচানোর কথা বলছে, মানুষকে বাঁচানোর কথা লোককে খুঁজে কম পাচ্ছে। তাই আমরা এসেছি, আমরা মানুষকে বাঁচাতে এসেছি। আপনারা যদি মনে করেন মানুষকে বাঁচানো দরকার তাহলে আমাদের প্রতীক মণ্ডলকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং সন্দেশখালীতে কে দাঁড়িয়েছে? রবিন মাহাতো দা আমাদের সন্দেশখালীতে দাঁড়িয়েছে। এসটি সমাজের মানুষ, শিডিউল টাইপ সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর আপনাদের আত্মীয় যদি ভাঙড়ে থাকে বলবেন আর একটু বেশি যদি ভোটটা লিড করিয়ে দেওয়া যায়, নটোরিয়াস ক্রিমিনালকে জবাব দিন। কি হবে তো নাকি? যারা আছেন হাত তুলুন তো, এটা হাতটা তুলে রাখবেন। দূরে কাছে যারা আছেন হাতটা তুলে রাখুন, দূরে কাছে যারা আছেন হাতটা তুলে রাখুন, ওই ওপরে যারা আছে হাতটা তুলে রাখুন। হবে তো নাকি? এবার যোগ্য জবাব দিয়ে হবে তো নাকি? একটু দাঁড়িয়ে পড়ুন, একটু ফ্ল্যাশটা অন করুন, তৃণমূলের বুকটা কেঁপে যাবে, ফ্ল্যাশটা অন করুন, স্লোগানিং হবে, ফ্ল্যাশটা অন করুন। ইনকিলাব
ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইনকিলাব। এই গাড়িতে কেউ চাপাচাপি মারবে না, এটা আমাকে খুব অসভ্যতা লাগে। হ্যাঁ, গাড়ি আবার কেউ গাড়িতে ঠুকছে কেন, এগুলো আমাকে খুব অসভ্যতা আমি লাগে, একদম করবে না। আজ রাজনৈতিক সামনে এসে মমতা ব্যানার্জি আর মানুষের সামনে কোনো বক্তব্য নিয়ে যেতে পারছেন না। বক্তব্য নিয়ে যেতে গেলে, এখন ভোট চাইতে গেলে আপনাদের কাছে এসে বলতে হবে তিনি তার এই 15 বছরের কার্যক্রমে কি করেছেন। 15 বছরে তিনি পশ্চিমবঙ্গবাসীর কোনো উপহার দেননি, পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনো কিছুই করেননি। শুধুমাত্র কিছু দান খয়রাতি রাজনীতি, যেমন বাবা তার মেলায় যাওয়ার জন্য বাচ্চা কাচ্চার হাতে পকেট থেকে গুটি কতক পয়সা তুলে দেয়, তেমনি করে কিছু মানুষের কিছু দান খয়রাতি রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে রেখেছে। আর কি সেটা সম্ভব? মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কিচ্ছু করেনি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। নিশ্চিতভাবে আপনারা জানেন মমতা ব্যানার্জি এসে পশ্চিমবঙ্গের কোনো নদীতে একটা বড় সেতু নির্মাণ করেননি, পশ্চিমবঙ্গের কোনো বিশ্বমানের হসপিটাল তৈরি করেননি, একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেননি, একটা স্কুল তৈরি করেননি, একটা কলেজ তৈরি করেননি, একটা কারখানা তৈরি করেননি, কোনো রকমের উন্নয়নমূলক কাজ করেননি পশ্চিমবঙ্গে এসে। ইতিহাসে কি লেখা থাকবে? দান খয়রাতি ইতিহাসে কি লেখা থাকবে? শ্রী যুবশ্রী, এগুলো তো শুধুমাত্র মানুষের যখন উৎপত্তি ইনকাম থাকে সেগুলো মানুষের সহানুভূতির জন্য চড়িয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের বেকার যুবক যুবতীর কথা মমতা ব্যানার্জি একবারও ভাবলেন না। 15 বছরের সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায়, কোনো একটা প্রান্তে একটা কারখানার পিঠে পর্যন্ত কাটলেন না যেখানে অন্তত 10টা বেকারের চাকরি হতে পারে। কিসের গর্ব আপনাদের? যত সব চচ্চুরি চিটিংবাজ তৃণমূল কংগ্রেস। আমরা তো কখনোই বলিনি এটা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস মানে টাকা মারা কমিটি, শুধুমাত্র সেই সময়কালই করে গিয়েছেন। কোন খাতে, কোন জায়গায় চাকরির সুযোগ নেই? যে কটা চাকরি দিয়েছিলেন বেকার ছেলে মেয়েদের, টাকা নিয়ে, ঘুষ নিয়ে অসহ্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কোর্টের রায় তাদের চাকরিগুলো বাতিল হয়ে গিয়েছে। নিশ্চিতভাবেই সেখানে মেধা ছিল। যাই মেধা হলো, যে ছাত্রগুলো যেখানে চাকরি করতে যেত তাদের বুকের যন্ত্রণার কথা কি আপনারা ভেবেছেন? তাদের বুকের যন্ত্রণা কি আমরা ভেবেছি? আমরা তো চাইনি পশ্চিমবঙ্গের যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি করে সেই সকল ছেলে মেয়েদের চাকরি বাতিল হোক। কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে সেই যেগুলো অযোগ্য চাকরি, যারা পরীক্ষা দেয়নি, যারা পাসই করেনি, তাদেরকে চাকরি দেওয়া হলো। আর তাদেরকে বাঁচানোর জন্যই এই ভালো ছেলে মেয়েগুলো যে কটা মেধাবী ছিল তারাও বঞ্চিত হয়েছে। কেন এটা হবে? তারাও তো জবাব দিতে হয় তাদের কাছে, তাদের সন্তানের কাছে। আজ পশ্চিমবঙ্গের একজন শিক্ষক, যে শিক্ষকরা চাকরি গিয়েছে, তার ছোট ছেলে ছোট মেয়ে প্রশ্ন করে বাবার কাছে, যোগ্য শিক্ষকরা, বাবা আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? মাকে প্রশ্ন করে আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? কেন এই ঘটনা হবে? কেন তাদের মনের মধ্যে যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? চুরি করেছেন আপনারা, আর শুরু করেছেন কি বেকার ভাতা, এটা এ ভাতা, যুবশ্রী রূপশ্রী, এইগুলো কি? এগুলো উন্নয়ন? একটা মানুষের 1500 টাকায় কিসের উন্নয়ন হবে? বেকার ছেলেদের জন্য 1500 টাকা করে হঠাৎ করে ঘোষণা করে দিলেন ভোট রাজনীতি করার জন্য। কি লাগবে, কি প্রয়োজনে লাগবে? বেকার ছেলেরা যখন লাইন দিয়ে সেই 1500 টাকা তুলছে তখন একথাই হচ্ছে, তখন তারাই বলছে 1500 টাকা নিচ্ছি কিন্তু দিদি আর ফিরবে না, কারণ যে যন্ত্রণা বুকে করে বেড়াচ্ছি সেই যন্ত্রণা আমাদের মুছতে হবে। আমরা বলেছি, আইএসএফ বলেছে, সিপিএম বলেছে যে পশ্চিমবঙ্গে এই জগদ্দল পাথর তৃণমূল কংগ্রেস। অবশ্য তৃণমূল কংগ্রেস আর জগদ্দল পাথর নেই। তৃণমূল কংগ্রেস একটা ছোট্ট রাস্তার বাম্পার, শুধুমাত্র একটু ব্রেক করে থেমে উতরে যাও, দেখবেন আইএসএফ সিপিএম গড় গড় করে জিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এটাই হবে। আর যদি আমরা জিতি, এই যেখানে অসংখ্য লোক আছে, হাজার হাজার লোক আছে, হাজার হাজার বেকার ছেলে, বুকের যন্ত্রণা, বেকারের যন্ত্রণা, এই যেখানে সিভিক ভাই পুলিশরা দাঁড়িয়ে আছে, আমরা বলেছি এই সিভিক পশ্চিমবঙ্গে যদি বামফ্রন্ট আইএসএফের যে শক্তি ক্ষমতায় আসে, তারা এই সিভিল পুলিশদের চাকরির গ্যারান্টি আমরা দেবো বলে দিয়েছি 1 মাসের মধ্যে।
আমরা বলেছি আইসিডিএসকে স্থায়ী নিযুক্ত করতে হবে, আশা কর্মীদের স্থায়ী নিযুক্ত করতে হবে, যে এসএসকে টিচারদের স্থায়ী নিযুক্ত করতে হবে, প্যারা টিচারদের স্থায়িত্ব দিতে হবে। কারণ যন্ত্রণা তাদেরও আছে। একজন এখানে খাকি পোশাক পরা পুলিশের যে যন্ত্রণা, তাদের সংসার, তাদের ধর্ম, তাদের সংসার চালানোর যে খরচ, তাদের আনুষঙ্গিক খরচ, তাদেরও যেমন যতটা লাগে একজন সিভিক পুলিশের ঠিক ততটাই লাগে। অথচ ভোট আসলে আমরা দেখি মমতা ব্যানার্জির সরকার এই সিভিক পুলিশদের, বামপন্থী কর্মীদের উপরে, আইএসএফ কর্মীদের উপরে লেলিয়ে দেয়, তাদেরকে অত্যাচার করার জন্য, ভোট বয়কট করার জন্য। সেই সকল বন্ধুদের কাছে বলবো, এবারে আর অত সেই খেলা চলবে না, অতটা কুড়ার আস্ত নেই। কমরেড, আমরা জেগেছি, মানুষ যন্ত্রণায় বুঝতে পেরেছে যে যন্ত্রণা থেকে মুক্তি কি করে পেতে হয়। জানেন তো, আপনারা দেখেছেন আমার রাজ্যে এখানে নওশাদ সাহেব আসবেন, নিশ্চিতভাবে গত ইলেকশনে তিনি সিপিএম এর বামফ্রন্টের সমর্থন নিয়ে ভাঙড় থেকে জিতেছিলেন। সারাটা বছর ধরে তিনি রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে গিয়েছেন, মানুষের পাশে থেকেছেন। আমরা দেখেছি রাস্তায় যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে যন্ত্রণায় বামপন্থী কর্মীরা, বামপন্থীরা পাশে থেকেছে মানুষের। আর এখন দাঁড়িয়ে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা নওশাদ সিদ্দিকী দিয়ে হবে না। আমরা চাই পশ্চিমবঙ্গ বিধানসভায় শত নওশাদ সিদ্দিকীর মতন আরও এমএলএ পাঠাতে হবে, বিধায়ক পাঠাতে হবে। মানুষের কথা যারা বলবে, যারা প্রতিবাদ করবে যে মমতা ব্যানার্জি এবং তার পরিবার যে যত দুর্নীতি, যত অত্যাচার, যত কলঙ্কিত ভূমিকায় অভিনয় করেছে, প্রত্যেকটার একটা করে আমরা বিচার চাই। বিচারের তাগিদে, বিচারের আহ্বানে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই সাম্প্রদায়িক সুশ্রী। আমরা বলি, উৎপল দত্ত একটা সিনেমার কথা আমার মনে পড়ে। উৎপল দত্ত তার মেয়ের বিয়ে দেবে, সিনেমার চরিত্রটা ঠিক এইরকম। উৎপল দত্তকে সে বলছে ছেলে খুনি, তাহলে হোক খুনি, তার চরিত্রটা দেখতে হবে। একজন বলছে ছেলে ডাকাত, তাহলে হোক ডাকাত, তার চরিত্রটা দেখতে হবে। একজন বলছে ছেলে ধর্ষণকারী, তাহলে হোক, তার চরিত্রটা দেখতে হবে। ঠিক এমনি করে পাড়ায় পাড়ায় তৃণমূলের কর্মীরা আপনাদের কাছে যাবে, পাড়ায় পাড়ায় একটা কথা গিয়ে বলবে যে ভোট দেন। আপনি যখন বলবেন আপনারা চাকরি চুরি করেছেন, তাহলে হোক, চাকরি চুরি করতে পারি, তবু বিজেপিকে ঠেকাতে আমাদের ভোট দিতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে আপনার কাছে যখন ভোট চাইবেন, আপনি গরু চুরি করেছেন আপনারা, তাহলে হোক, গরু চুরি করি, আপনাকে বিজেপি ঠেকাতে আমাকে ভোট দিতে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন 100 দিনের কাজ আপনাদের জন্য বন্ধ হয়েছে, তাহলে তা বন্ধ হোক, বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। আপনারা যেখানে যেখানে নারীদের উপরে বিভৎস অত্যাচার নামিয়ে এসছেন, কোনো নারী অত্যাচারের বিচার পায়নি, তাহলে না বিচার পাক, বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। তার মানে কি? তার মানে হিন্দু আর মুসলমান আপনার মনে এই মগজটা ঢুকিয়ে দেবে। আপনার মগজ যখন এই ধলাই হবে, পাড়ায় পাড়ায় গিয়ে শুধু বলবে বিজেপিকে ঠেকানোর জন্য আমাকে ভোট দিতে হবে। আর আমরা বলবো বিজেপিকে এনেছে কে? বিজেপিকে এনেছিলেন তো আপনি যখন ক্ষমতায় খেয়েছেন 2011 সালে, বামপন্থ সরকার তখন একটা ওবিসি সম্প্রদায়ের জন্য চাকরি সংরক্ষণ করেছিলেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা থাকে। আপনি প্রথমে সেটাকে উৎখাত করে দিয়ে বললেন যে ওবিসি সম্প্রদায়ের দরকার নেই, মুসলমানদের চাকরির দরকার নেই, সংখ্যালঘু পরিবারের চাকরির দরকার নেই, পিছিয়ে পড়া মানুষের চাকরির দরকার নেই। আমি সংখ্যালঘু মানুষের জন্য 100% কাজ করেছি। আমরা তখনই বুঝেছিলাম নাগপুরের আরএসএস দপ্তরের মোহন ভগবতের কোনো ডায়লগ আচ্ছা, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, ওইখানে বিক্ষুব্ধভাবে কিছু মানুষ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখেন, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, আগে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, আপনারা দেখেন। বন্ধুগণ বসেন, আমরা মিটিং করতে গেছি, আমরা কোনো প্ররোচনায় পা দিতে আসেনি, আপনারা বসেন। নওশাদ সিদ্দিকী আসবেন, এখানে মিটিং করবেন, মিটিং ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে এখান থেকে চলে যাবেন। বন্ধুগণ আপনারা বসেন এখানে। বন্ধুগণ, প্রশাসন ভাইদের কাছে আমরা বলবো, আপনারা সামনের দিকে এগিয়ে যান। আপনারাই আমাদেরকে বলেছিলেন আমরা কিন্তু অশান্তির প্ররোচনায় পা দেবো না। আপনারা সামনের দিকে এগিয়ে যান, কিন্তু
আমরা অশান্তির প্ররোচনায় পা দেবো না। আপনারা সামনের দিকে এগিয়ে যান। আমি জানি ওরা একটা বিশৃঙ্খল চেষ্টা করছে সকাল থেকেই। ওরা জানে আমাদের হার হয়ে গিয়েছে, যার জন্য ওরা এইসব করছে। আপনারা ঘাবড়াবেন না, আপনারা ঘাবড়াবেন না। আমি সুরজিৎ বাড়ি বলছি, আমি মালঞ্চে আমার বাড়ি। আপনারা, আমি ওদের চিনি, আপনারা দাঁড়ান, ঘাবড়াবেন না। আমাদের সবার